আর আর কিছু কি মনে আছে? আর কিছু মনে থাকলে ভালো হতো। আচ্ছা, আমরা মানে screen কেন share- আমরা বেসব্যান্ড থেকে ব্রডব্যান্ডে মুভ করলাম? কেন আসলাম বেসব্যান্ড থেকে ব্রডব্যান্ডে? স্যার যে হায়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ নেওয়া যায়, মানে ডিফারেন্সটা সেম থাকতো বাট আমরা আরো অন্য ফ্রিকোয়েন্সি নিতে পারতাম, আর বেস ব্যান্ডের মধ্যে সবসময় 0 to 100 এর ভিতরে নিতে। বেসব্যান্ডটা একটা সার্টেন লিমিট ছিল, যে এর বাইরে আর যাওয়া যেত না। এটা একটা সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ ছিল। এই ছিল আমাদের বেসব্যান্ড আর ব্রডব্যান্ড। আজকে আমাদের পড়াশোনার বিষয় খুব বেশি কিছু না, জাস্ট দুইটা জিনিস আমরা দেখবো। একটা হচ্ছে যে আমরা যে বেসব্যান্ড বলি বা ব্রডব্যান্ড বলি, যে সিগন্যাল যে ট্রান্সমিট করছি, এটা কি পরিমাণ আসলে এনার্জি লস হচ্ছে, এনার্জি গেইন হচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যে ট্রান্সমিশনটা কত সময় লাগে করতে। এটা হতে পারে যে একটা ইমেল পাঠাতে কত সময় লাগে, বা হতে পারে যে একটা ইমেলের একটা টেক্সট মানে একটা ক্যারেক্টার পাঠাতে কত সময় লাগে। এই হিসাবটা আজকে আমরা দেখবো আর কি। ঠিক আছে, এই দুটো জিনিস দেখে আর হচ্ছে কিছু এক্সারসাইজের ম্যাথ গুলো একটু দেখে আমরা শেষ করে দিব চ্যাপ্টারটা। আর কিছু দেখবো না, মোটামুটি এই চ্যাপ্টারে আমি সবকিছুই কভার করার ট্রাই করছি। দুই একটা জিনিস হচ্ছে আমরা একটু লাইটলি বলে গেছি, কিন্তু টাচ করে গেছি, এই আর কি। আমরা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের আলটিমেট গোলটা কি, গোলটা হচ্ছে যা সেন্ড করলাম সেটা যেন আমরা রিসিভ করতে পারি। এটাই তো আমাদের পারপাস, তাই তো? কিন্তু বাস্তবে হয় যেটা, বাস্তবে আসলে যা সেন্ড করা হয় ঠিক ওইটা শেষ পর্যন্ত যায় না। মানে পারফেক্ট হয় না, সহজ বিষয় হচ্ছে এটা। কেন পারফেক্ট হয় না? অনেকগুলো কারণ আছে। পারফেক্ট না হওয়ার অনেকগুলো কারণ আছে। এখানে তিনটা কারণ তারা বলতেছে। একটা হচ্ছে আপনার অ্যাটেনুয়েশন, একটা হচ্ছে আপনার অ্যাটেনুয়েশন, একটা হচ্ছে ডিস্টরশন, একটা হচ্ছে নয়েজ। আমরা কিছু হলেই বুঝি যে ডেটার ভিতরে নয়েজ আসছে, কিন্তু আসলে নয়েজের একমাত্র কারণ না। নয়েজের বাইরে আরো দুটো কারণ আছে, যেটা হচ্ছে অ্যাটেনুয়েশন আর ডিস্টরশন। এর বাইরেও আরো অনেক কারণ আছে। ব্রডলি ধরেন যে এই তিনটাকেই তারা ভাগ করলো আর কি। আর এই যে সিগন্যাল পারফেক্ট হচ্ছে না, এটাকে তারা বলতেছে ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট বলা হচ্ছে, ঠিক আছে, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট, যে পারফেক্ট হচ্ছে না। তো পারফেক্ট হচ্ছে না কি জন্য, সে কারণগুলো বললে, এবং কারণগুলো তো শুধু মুখে বললে হবে না, কারণগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়াল হিসাব করে দেখাতে হবে যে কতটুকুন মানে অ্যাটেনুয়েশনের পরিমাণটা কত, বা ডিস্টরশনের পরিমাণ কত, বা নয়েজের পরিমাণটা কত। সো কজেস অফ ইম্পেয়ারমেন্ট, ইম্পেয়ারমেন্ট মানে আমরা যেটা বললাম যে আসলে পারফেক্ট না, ইমপারফেক্ট। তো ফার্স্ট কারণ হচ্ছে অ্যাটেনুয়েশন, যেটাকে আসলে বলা হচ্ছে যে লস অফ এনার্জি, এনার্জি লস হচ্ছে। তো এনার্জি লস আমরা বুঝি কিভাবে? এটা কি কারো আইডিয়া আছে যে এনার্জি লস হলে আমরা বুঝি কিভাবে? প্রিভিয়াস কোন এক্সপেরিয়েন্স থেকে যে এনার্জি লস হচ্ছে? আমরা তো কিছু জিনিস তো এক্সপেরিয়েন্স করে আসছি, কেউ কি একটু বলতে পারবেন যে এনার্জি লস হচ্ছে এটা আপনি বোঝেন কিভাবে? খুব সহজ কোন এক্সাম্পল? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন নাকি কথা শোনা যাচ্ছে? স্যার কোন কথা শোনা একটা যাচ্ছে? ডিসেপশন আছে। স্যার সিগন্যালের স্ট্রেংথ কমে যায়।
আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে, মাঝখানে মনে ড্রপ করলো, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, okay. আমি আপনাদের কোনো কিছু শুনতে পারি নাই। একটা যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এনার্জি লস বলতে কি বোঝেন, তখন কারো কথা শুনতে পারিনি। যদি একটু বলতেন। স্যার এই যে শুনতে পারেন নাই যে এটাই এনার্জি লসের কারণে স্ট্রেংথটা কমে গেছিল। আচ্ছা আচ্ছা, না না, এটা এনার্জি লসের কারণে হয়নি। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এনার্জি লস হচ্ছে কখন, যখন দেখবেন যে আপনার মোবাইল ফোনটা গরম হয়ে যাচ্ছে, ব্যাটারি গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে লসের একটা অন্যতম বৈশিষ্ট্য, হিট জেনারেট করে সে। আরো সহজ এক্সাম্পল হচ্ছে যে আগে আপনারা দেখতেন যে মোবাইল চার্জ দিয়ে রাখছেন, সকালবেলা দেখলেন যে চার্জারের মাথাটা গলে গেল, বা মানে ওই রাবারটা ইয়ে হয়ে যাচ্ছে, ভাঁজ হয়ে যাচ্ছে, তাই না? এরকম কি দেখা হয়নি কখনো? চোখ মেলিয়া নাকি? জি স্যার। আচ্ছা, তো এটাই হচ্ছে এনার্জি লস। কেন হয়? কারণ হচ্ছে আপনার যে ইলেকট্রিক যে সিগন্যাল আছে সেটা ট্রান্সমিট করতে পারে, তখন সেটা হিটার জেনারেট করে ফেলে, এবং হিটটা আপনার ওই কেবলটাকে একটু নরম করে দেয়। ঠিক আছে, এটা যে শুধু আমাদের মোবাইলের চার্জারের ক্ষেত্রে হয় তা না, এটা হচ্ছে আপনার ডেটা যেগুলো কেবল ক্যারি করে সেখানেও হয় এটা। এবং যখন এটা হয় তখন সে সিগন্যালটা কি হয়, অ্যামপ্লিচিউডটা লো হয়ে যায়, এবং এটাকে আবার আমাদের পুরোনো জায়গায় ফিরে আনতে এটাকে আবার অ্যামপ্লিফাই করা লাগে। এটা এখানে দেখানো হচ্ছে। এটা ধরেন যে একটা অ্যামপ্লিচিউড, এটা একটা অরিজিনাল সিগন্যাল ছিল 10 ভোল্টের, কিন্তু ওই যে হিট জেনারেটরের জন্য কিছু জিনিস আপনার কি হয়ে গেছে, অ্যামপ্লিচিউডটা লো হয়ে গেছে, 5 ভোল্ট হয়ে গেছে। সো আমরা অ্যামপ্লিফায়ার ইউজ করলাম, অ্যামপ্লিফায়ারটা আবার সেটাকে পুরোনো জায়গায় নিয়ে আসলো। Okay. তো এটা কেন হতে পারে? কারণটা অনেক কারণে হতে পারে। একটা হচ্ছে লম্বা জায়গা ধরে সেটা আর কি ট্রাভেল করতেছে, মাঝখানে কোনো কিছু দিয়ে তাকে আবার রিগেইন করার ট্রাই করা হয়নি, এরকম অনেক কিছু ইস্যু আছে। এখানে দেখানো হচ্ছে দুটো পয়েন্ট, ধরেন সি থেকে ডি, এই 2 পয়েন্ট এত দূরে ছিল যে এই 2 পয়েন্ট থেকে আসার পর তার কিছু এনার্জি লস হয়ে গেছে। তখন আবার ডি পয়েন্টে এসে আমি একটা অ্যাম্পলিফায়ার ইউজ করে আবার যখন ধরেন যাবো ই পয়েন্টে আসলাম, তখন সেরকম আগের অবস্থায়, মানে অ্যাকচুয়াল আগের অবস্থায় হয়তো নেওয়া যাবে না, কিন্তু কাছাকাছি হয়তো নেওয়া যাবে। ঠিক আছে, সো এই যে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না তার জন্য ইকুয়েশন আছে। ইকুয়েশনটা হচ্ছে আপনার ডেসিবেল বলে, এই হচ্ছে ইকুয়েশন। এবং ইকুয়েশনটা আসলে কিছু না, দুটা পয়েন্টের যে পাওয়ারের রেশিও সেটাকে লগ দিয়ে, সরি, আচ্ছা, যেটা বলছিলাম যে দুটো পয়েন্টের যে পাওয়ারের রেশিও সেটাকে লগ দিয়ে আর কি 10 log 10 দিয়ে মাল্টিপ্লাই করা, এটাই হচ্ছে ডেসিবেলের ইকুয়েশন। আর এখানে বিষয় হচ্ছে যদি আপনার এই পুরো ভ্যালুটা যদি পজিটিভ হয়, পুরো ভ্যালুটা ধরেন যে আসলে পজিটিভ, তার মানে আসলে পাওয়ারটা আপনি গেইন করে ফেলছেন, মানে যা ছিল তার চেয়ে বেশি চলে আসছে। আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে যা ছিল সেটা তো আসেনি, বরং তার চেয়ে কম আসছে, মানে স্ট্রেংথ আর কি। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। আমার কথা তো সবাই শুনতে পাচ্ছেন, তাই তো? একদম চুপ করে গেলে। জি স্যার। একটা এক্সাম্পল দেখি এখানে। এখানে বলো যে একটা সিগন্যাল ট্রাভেল করছে একটা মিডিয়ামের ভিতর দিয়ে, এবং এর পাওয়ারটা রিডিউসড হয়ে 1/2 হয়ে যাচ্ছে। মানে ধরেন যে P1 এ যদি আপনার P1 থেকে যখন P2 তে আসলো,
তখন P2 পাওয়ারটা হাফ হয়ে গেছে রেসপেক্ট টু P1, সো এটাই এখানে লিখলো যে P2 ইজ ইকুয়াল টু হাফ P1। এই ক্ষেত্রে অ্যাটেনিউশন কি হবে বা হচ্ছে লস কি হবে? সো জাস্ট ফর্মুলায় বসাই দিল 10 log 10 P2 বাই P1, P2 হচ্ছে 0.5 P1, সো আলটিমেট রেজাল্ট হচ্ছে -3 dB। এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে আমাদের যে ম্যাথ গুলো থাকবে, এটা কুইজ বলেন বা ফাইনাল এক্সামে বলেন, প্রত্যেকটা ম্যাথের পাশেই লেখা থাকবে এরকম একটা জিনিস যে প্রপার এক্সপ্লেনেশন নিডেড। ঠিক আছে, এরকম একটা জিনিস লেখা থাকবে আর কি। এর মানে হচ্ছে যে আপনি আনসার যেটাই পান না কেন, এটা কোনো সমস্যা নেই, এটাকে যদি আপনি প্রপারলি এক্সপ্লেন না করেন তাহলে আমি ধরে নিব যে আসলে আপনি আনসারটা, এই যে আনসার যেটা -3, এটা আপনি সামহাও কপি করে নিয়ে আসে অন্য কারোর কাছ থেকে। সো তার নিচে একটা হয়তো টেক্সট বক্স থাকবে বা পরীক্ষা লেখার সময় তো আপনি খাতাতেই লিখবেন। সো এরকম যখনই থাকবে যে প্রপার এক্সপ্লেনেশন নিডেড, দ্যাট মিনস যে আপনাকে ক্লিয়ারলি এক্সপ্লেন করতে হবে -3 দিয়ে কি বোঝাচ্ছে। এই ক্ষেত্রে -3 দিয়ে বোঝাচ্ছে জিনিসটা আসলে লস হয়ে গেছে, এনার্জিটা লস। মানে যা আমি সেন্ড করলাম ঠিক সেটা আমি পাই নাই, সেটা কতটুকু ইউনিট লস করলাম, -3 dB ইউনিট আমি লস করলাম। ঠিক আছে, আর পরের এক্সাম্পলটা দেখেন, পরের এক্সাম্পলটা +10, তার মানে আমি গেইন করলাম কতটুকু, গেইন করলাম 10 ইউনিট ডেসিবেল, আমি গেইন করলাম 10 ডেসিবেল আমি গেইন করছি। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে ডেফিনেটলি যখন পরীক্ষায় আসবে আপনাদের কিন্তু মেনশন করতে হবে, আদারওয়াইজ আমরা ধরে নিব যে আসলে মানে এটা আপনার আনসার না, এটা হয়তো কোথাও থেকে আর কি কবুতরের পায়ে আনসারটা উড়ে চলে আসছে আপনার কাছে। ওকে, এভাবে আমরা টোটাল যে চ্যানেলের একটা কতটুকু লস বা গেইন সেটাও হিসাব করতে পারি, যদি আমরা প্রত্যেকটা পয়েন্টের ভিতরে আমরা যদি জানি যে পাওয়ার লস বা গেইনের পরিমাণটা কত। যেমন এই এক্সাম্পলে দেখানো হচ্ছে ফিগার 3.27, .1 এ ছিল, .1 থেকে .2 তে যখন আসলো তখন আপনার পাওয়ার লস হলো হচ্ছে 3 ডিবি, -3 ডিবি। আর 2 থেকে যখন 3 তে আসলো, এই যে 2 থেকে 3 তে, তখন তারা অ্যাম্পলিফায়ার ইউজ করলো, সো এখানে আবার গেইন হয়ে গেল 7 ডিবি। আর 3 থেকে যখন 4 এ তখন হচ্ছে -3 ডিবি লস হলো। সো টোটাল ওভারঅল চ্যানেলের অবস্থা, ওভারঅল হচ্ছে যে যোগ করা প্রত্যেকটা পয়েন্টের মাঝে যে লস বা গেইন সেটা যোগ করা, যোগ করে দেখা এটা আসলে ফুল চ্যানেলে আলটিমেট অবস্থা কি আছে। ফুল চ্যানেল আলটিমেটলি আপনার তারা ভালো অবস্থায় মানে গেইনে আছে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখা যাক, এক্সাম্পল 3.29। এখানে যেটা বলতেছে, এখানে হচ্ছে ডিবিটাই দেয়া আছে, বের করতে হবে যে পরের যে আপকামিং পয়েন্টে আপনার পাওয়ারটা কতটুকু ছিল। ঠিক আছে, এতক্ষণ আমরা হচ্ছে দুটো পয়েন্টের রেশিও মানে দেওয়া ছিল, আমরা সেখান থেকে ডিবিটা বের করছিলাম, এখানে ডিবিটাই দেওয়া আছে, পরেরটা বের করতে হবে আর কি। কিন্তু আরেকটা জিনিস দেখেন, ডিবিটা কিন্তু এখানে কিসে দেওয়া আছে, ডিবিটা কিন্তু দেওয়া আছে হচ্ছে এখানে না, এখানে ডিবিটা কিছুতে নেই, এখানে যেটা পিএমটা চাইছে মানে পরের পয়েন্টের ভ্যালুটা কিন্তু তারা বলছে যে মিলি ওয়াট। সো নর্মালি আমরা তো ওয়াটে পাবো, সেটাকে হচ্ছে মিলি ওয়াটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, নর্মাল ছিল ওয়াটে, সেটাকে তারা মিলি ওয়াটে কনভার্ট করবে। তো এই যে ওয়াট থেকে মিলি ওয়াট বা এগুলোর কনভার্সন, এগুলো কিন্তু হচ্ছে চ্যাপ্টার শুরুতেই ছিল ওই টেবিলে। সো এটা একটু দেখে রাখতে হবে, মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, এই যে এক্সাম্পল 3.10, এটা একটু দেখেন এখানে কি বলছে, এটা একটু বলেন। এক্সাম্পল 3.10 বের করতে হবে, কি দেয়া আছে। কি বের করতে হবে আর কি দেয়া আছে বল। স্যার লসটা বের করতে হবে কতটুকু ডেসিবেল, আচ্ছা, কি দেয়া আছে? কতটুকু কিলোমিটার ট্রাভেল করলে কত মানে কতটুকু ডেসিবেল, মানে পার কিলোমিটার ট্রাভেল করলে কতটুকু ডেসিবেল কমবে এতটুকু দেওয়া আছে। আর তাহলে বলেন ডিবি ভ্যালু কত, P1 এর ভ্যালু কত, P2 এর ভ্যালু কত? স্যার দেওয়া নেই, হুম, স্যার দেওয়া নেই।
শুনতে পাচ্ছেন? একটু জোরে বলেন। কথাটা ক্লিয়ার আসে নাই আর কি। আপনি একটু স্যার জোরে বলেন। ওটা দেওয়া নেই। সবই দেয়া আছে, এই যে ইকুয়েশন আমাদের ফর্মুলা, এই ফর্মুলায় কি কি আছে সেটা বলেন। এই ফর্মুলায় P2 এর ভ্যালু কত, P1 এর ভ্যালু কত? আচ্ছা জুনায়েদ একটু স্যার রিডিং করেন তো, 3.130 রিডিং করেন শুনি। Sir, 3.30. The loss in a cable is usually defined in decibels per kilometer. If the signal at the beginning of a cable with minus 0.3 decibel per kilometer has a power of 2 মিলিওয়াট। milliwatt, what is the power of the signal at 5 kilometer? আচ্ছা, তার মানে P1 এর ভ্যালু কত? স্যার 2 মিটার। 2 মিলিওয়াট, কারণ আমরা বললাম এটা যেহেতু পাওয়ার, এটা মিলি ওয়াট বা মিলিওয়াটে দিবে। তাহলে P1 হচ্ছে আপনার, সরি, 2 মিলিওয়াট। আচ্ছা লিখি 2 মিলিওয়াট। আর কি দেয়া আছে? তাহলে ডিবিটা কত? স্যার আমাদের ওই যে ডিবিটা ক্যালকুলেট করে 0.3 ইনটু 5 দিই, তাহলে টোটাল কতটুকু লস হলো জানতে পারবেন। রাইট রাইট রাইট। তাহলে ডিবিটা কত আসবে? ডিবিটা হচ্ছে কেন 0.3 কে 5 দিয়ে গুণ করতে হবে? স্যার মানে ওটা মাল্টিপ্লাই করলে আমাদের শুধু হ্যাঁ, ডিবিটা মানে এসে হচ্ছে 1 কিলোমিটারে হচ্ছে 0.3 ডেসিবেল লস করে, তাহলে 5 কিলোমিটারে কত করবে? 5 ইন্টু 0.3, 1.5, তাই তো, মাইনাস 1.5। তাহলে ডিবির ভ্যালু পেলাম হচ্ছে আমরা মাইনাস 1.5, P1 এর ভ্যালু পেলাম হচ্ছে আপনার কত? 2 মিলিওয়াট। 2 মিলিওয়াট। তাহলে এখন কাকে দরকার? যেটা বলো হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল এট 5 কিলোমিটার, মানে P2 এর ভ্যালু কত? এটাই খুব সহজ কথা, স্ট্রেট ফরওয়ার্ড। P2 এর ভ্যালু কত? P2 এর ভ্যালু যে বের হয়েছে, দেখা যাচ্ছে? আমরা যা বললাম সেটাই আর কি এখানে আছে। অনেকে হয়তো ভাবতে পারে যে ইন্টারেস্টিং, এত চিন্তা করার দরকার নাই, পরীক্ষায় তো বন্ধুর সাথে মিলে যাবে। সো ডিলটা কোথায়? ডিল যেটা হচ্ছে যে আসলে বন্ধুর সাথে মিলবে না, কারণ প্রত্যেকটা প্রশ্নেই বা ম্যাথ গুলোতে আপনারা যদি গতবারের প্রশ্নগুলো দেখেন, যে এই নাম্বার গুলো বা হচ্ছে ভ্যারিয়েবল গুলো সবই আইডি বেসড হয় আর কি। ঠিক আছে, মানে আইডি বেসড এরকম হবে না যে ধরেন শুধু ইভেন আর অড। ইভেন আর অডে একটা কম্বিনেশন হতে পারে, ফার্স্ট ডিজিটের একটা কম্বিনেশন হতে পারে, সেকেন্ড ডিজিটের কম্বিনেশন হতে পারে, ঠিক আছে, এরকম অনেক কম্বিনেশন হতে পারে। তো আপনি কার কম্বিনেশনের সাথে কোনটা মিলবে এটা আসলে আমি নিজেও জানি না। তো নিজে থেকে একটু বোঝাটা একটু দরকার, ঠিক আছে, অন্যের উপর আশা করা হচ্ছে, একটু নিজে থেকে একটু দেখেন। আচ্ছা, এটা কি আমি আর বলার দরকার আছে? এটা তো আর বলার দরকার নেই নাকি? আচ্ছা ঠিক আছে, দরকার নেই। এরপরটা হচ্ছে ডিস্টরশন। ডিস্টরশন হচ্ছে যখন আমরা সিগন্যাল গুলোকে মার্জ করি তখন সেই সিগন্যালকে আসলে কি সিগন্যাল বলে? একটা কম্পোজিট সিগন্যাল বলে। এবং এই কম্পোজিট সিগন্যাল গুলোর ফ্রিকোয়েন্সি, ধরেন যে অনেকগুলো ফ্রিকোয়েন্সি আমরা একটা কম্বাইন্ড ফ্রিকোয়েন্সি আনি, যেটাকে আমরা ব্যান্ডউইথ বলছি। কিন্তু যেটা হয় স্টার্টিং পয়েন্ট শুরু শেষের জন্য ফেজটা চেঞ্জ হয়ে যায়, যেটা হচ্ছে আসলে ডিস্টরশন। ঠিক আছে, ফেজ কি কোন একটা পার্টিকুলার পয়েন্টে সেটা কত অ্যাঙ্গেলে জিনিসটা ইনক্রিজিং বা ডিক্রিজিং মোডে থাকে, যেমন হচ্ছে এই পয়েন্টে জিনিসটা ইনক্রিজিং মোডে আছে, এই পয়েন্টে জিনিসটা ডিক্রিজিং মোডে আছে। তো এই ফেজ চেঞ্জের জন্য সিগন্যালটা ডিস্টর্ট হয়েছে। যেমন হচ্ছে অরিজিনাল সিগন্যাল ছিল এরকম, কিন্তু যখন সেটা ট্রান্সমিটে আসে তখন দেখেন জিনিসটা এরকম হয়ে গেছে, মানে ফেজটা চেঞ্জ হয়ে গেছে এই পয়েন্টে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, এই পয়েন্টে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, এখানেও চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে আপনার ডিস্টরশন। ডিস্টরশনের একটাই কারণ হচ্ছে আপনার ডিলে হওয়া। যদি কোনো একটা সিগন্যাল ডিলে করে স্টার্ট করে সেক্ষেত্রে আসলে আপনার ডিস্টরশনটা হতে পারে। তো ডিস্টরশন মেজারমেন্টের কোনো ম্যাথ তারা আর দেখায়নি। ওকে, আচ্ছা এরপরেরটা হচ্ছে নয়েজ।
নয়েজ হচ্ছে ইম্পেয়ারমেন্টের আরেকটা কারণ। ইম্পেয়ারমেন্ট মানে হচ্ছে যেটা আমরা বললাম যে পারফেক্ট না আসার একটা কারণ হচ্ছে নয়েজ। অনেক ধরনের নয়েজ আছে। একটা নয়েজ হচ্ছে আপনার থার্মাল নয়েজ, ইনডিউসড নয়েজ, ক্রস টক, ইম্পালস নয়েজ। এগুলো আর কি সিগন্যালকে আপনার কারাপ্ট করে দেয়। থার্মাল নয়েজটা হচ্ছে আসলে ওই কি বলে র্যান্ডম ইলেকট্রন যেগুলো হচ্ছে আপনার কেবলের ভিতর থাকে, সেটা একটা সিগন্যাল জেনারেট করে। Okay? আর ইনডিউসড হচ্ছে ধরেন যে আপনার কেবলের সাথে হয়তো কোনো ধরেন যে একটা মোটর লাগানো ছিল, সেটা যখন রোটেট করছে তো সেখান থেকে একটা সিগন্যাল জেনারেট হচ্ছে, যেই জন্য আবার ওয়্যার মনে করছে এটা আসলে সেন্ডার আমাকে সেন্ড করছে। আসলে ওরকম সেন্ডার কিছুই না, হয়তো কোনো ডিভাইস থেকে সেটা আসছে আর কি। ক্রস টকের ব্যাপারটা ধরেন যে দুইটা ওয়্যার পাশাপাশি যাওয়ার সময় তারা নিজেদের ভিতরে আপনার মানে ইনডিউসড হয়ে আপনার সিগন্যাল সেন্ড করতে পারে, এবং সেটাকে আসলে একটা কেবল মনে করতে পারে এটা আমার আসলে একটা কম্পিউটার থেকে আসছে, কিন্তু এটা আসলে কম্পিউটার থেকে না, এটা তারা নিজেরাই সিগন্যাল জেনারেট করে ফেলছে। সো এইসব বিষয়গুলো আসলে যেগুলোকে আমরা এক কথায় যেগুলোকে বলে আসলে হচ্ছে আপনার নয়েজ বলে। কিন্তু নয়েজ বলতে আসলে আরো অনেক ধরনের বিষয় থাকে, এবং নয়েজ পুরোপুরি রিডিউস করাটা আসলে ইমপ্র্যাকটিক্যাল, এটা করা সম্ভব না, নয়েজ থাকবে। কিন্তু যেটা করা যেতে পারে এই নয়েজের রেশিওটা কমানো যেতে পারে। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি নয়েজ একবার নাই করে দিব, এটা আসলে মানে থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি পসিবল না। সো এখানে দেখানো হচ্ছে যে আসলে সিগন্যাল টু মানে যেটাকে আমরা ফর্মুলা দিয়ে বলি যে এসএনআর। এসএনআর মানে হচ্ছে আপনার সিগন্যাল টু নয়েজ রেশিও। ঠিক আছে, একটা চ্যানেলে আপনার কি পরিমাণ নয়েজ থাকবে তার একটা রেশিও এসএনআর দিয়ে বের করা হয়। আর এটা ডিবি ফর্মেও আছে, যেটা হচ্ছে আপনার যেটা পাওয়ার ফর্মে যেটা আমরা বলি সেটাকে ডেসক্রাইব করা হয় 10 log 10 এসএনআর, যেটাকে আমরা বলি এসএনআর ডিবি। ঠিক আছে, তাহলে আমরা মানে আলটিমেটলি এসএনআরটা আসলে কিছু না, এসএনআর হচ্ছে সিগন্যালের যে পাওয়ার আর নয়েজের যে পাওয়ার তার রেশিও। স্বাভাবিকভাবে নয়েজের পাওয়ার যদি 0 হয় তাহলে সিগন্যালটা কি হবে, ইনফিনিটি হবে। মানে সেটা মানে মানে একদম খুব ভালো সিগন্যাল হবে, কিন্তু সেটা তো আসলে আমি যেটা বললাম একটা মানে আইডিয়াল কেসে সম্ভব, কিন্তু বাস্তবে সম্ভব না। Okay? এখানে দেখানো হচ্ছে পাওয়ার অফ এ সিগন্যাল 10 মিলিওয়াট আর পাওয়ার অফ এ নয়েজ হচ্ছে 1 মাইক্রোওয়াট। তাহলে এসএনআর কত? 10 মিলি আর হচ্ছে 1 মাইক্রোওয়াট। 10 মিলি মানে কি? 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আর 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6, যা হবে হিসাব করে সেটাই রেজাল্ট। এখানে হচ্ছে ওটাই দেখানো হচ্ছে, সেটা হচ্ছে এসএনআর। আর এসএনআর ডিবি হচ্ছে এত ইউনিট, 40 ইউনিট, মানে যে ভ্যালুটা আসলে সেটাকে আপনি 10 log 10 দিয়ে মাল্টিপ্লাই করলেন। এবং একটু আগে আমরা যেটা বললাম যে যদি নয়েজলেস চ্যানেল হয়, ধরেন যে চ্যানেলে কোনো নয়েজ নেই, তাহলে পাওয়ারটা কি, নয়েজের পাওয়ারটা হবে 0। তো 0 মানে হচ্ছে আপনার সিগন্যাল এনিথিং ডিভাইড বাই 0, তার মানে ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি, যেটা আসলে আইডিয়াল কেসে সম্ভব, রিয়েলে সম্ভব না, এবং এসএনআর ডিবিটা আসলে ইনফিনিটি হবে। সো এটা আসলে ম্যাথমেটিক্যাল বিষয়, কিন্তু প্র্যাকটিক্যালি এরকম হবে না। সিগন্যালের মানে নয়েজের অবশ্যই কিছু না কিছু পাওয়ার থাকবে। ওকে, তো এখানে যখনই আমরা বললাম নয়েজের কিছু না কিছু পাওয়ার থাকবে, আমরা কিন্তু একটা ওয়ার্ড আবার ইউজ করে ফেললাম, দেখেন একটা নয়েজ রেজিস্ট্যান্ট। ঠিক আছে, সো আমরা যখন ডেটা রেট নিয়ে চিন্তা করব তখন আমাদের দুটো জিনিস নিয়ে চিন্তা করা লাগবে। মানে আমাদের যে কেবল, এই কেবলটা কি আপনার নয়েজি কেবল নাকি নয়েজলেস কেবল? নয়েজি কেবলের জন্য এক ধরনের ফর্মুলা, আর নয়েজলেস কেবলের জন্য আরেক ধরনের ফর্মুলা। সেটাকে আমি বলছি ডেটা রেট লিমিট। ওকে, এইটুকুন পর্যন্ত কারো কোনো কোয়েরিজ আছে যদি কিছু বলতে চান? এরপর আমরা নয়েজি চ্যানেল আর নয়েজলেস চ্যানেলের ফর্মুলা নিয়ে একটু কথা বলবো। এই পর্যন্ত। আচ্ছা, এসএনআরটা কি? এসএনআর কি? আইডি 20 1801040020। জি স্যার। জি, এসএনআর কি?
তারপর আইডি 39, আইডি 39, 18 ব্যাচের 39। এসএনআরটা কি আমরা যে এখনই বললাম, আইডি 50। Yes, sir. জি, এসএনআরটা কি? আচ্ছা, সার্ভার এসএনআর কি? So signal noise ratio. একটু বুঝাই বলেন, সিগন্যাল রেশিওটা কি আসলে, কেন এটা জানা দরকার? সার্ভার চলে গেলেন কেন? স্যার কতটুকু নয়েজ আছে এটা ডিটারমাইন করার জন্য ওটার উপর ডিপেন্ড করে আমাদের যে ফর্মুলা চেঞ্জ হবে। মানে আসলে এই যে ডেটার কোয়ালিটি জানার জন্য আসলে যে আমার চ্যানেলের ভিতর কতটুকু লস হচ্ছে পাওয়ার, অনেকগুলো কারণে লস হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার এই অ্যাটেনুয়েশন, যেটাকে মেজার করার একটা ফর্মুলা হচ্ছে আপনার সিগন্যাল টু নয়েজ। একটা মানে ইম্পেয়ারমেন্টের একটা কারণ হচ্ছে নয়েজ, সেটাকে মেজার করার একটা ফর্মুলা হচ্ছে এসএনআর। ঠিক আছে, এরকম আরো দুইটা ছিল, কারণ ছিল। সেই দুইটা কারণ কি কি যেন ছিল? আরো দুইটা কারণ যেন কি কি ছিল? অ্যাটেনুয়েশন আর ডিসটরশন। হ্যাঁ, ডিস্টরশন, রাইট। সো এগুলো একটু মনে রাখলে হবে কি যে আপনার মুখস্থ কম করতে হবে। আর যদি এগুলো মনে না রাখেন তাহলে আপনি এত কিছু ওয়ার্ড দেখবেন যে মনে হবে যে আসলে এত ওয়ার্ড মানে কিভাবে কি মনে রাখবো। আচ্ছা, এরপরে আমরা দেখি, আমরা আবার আসবো আর কি, আপনাদের সাথে আবার একটু গল্প টল্প করবো। ঠিক আছে, আচ্ছা। তো যেটা আমরা বললাম যে নয়েজলেস চ্যানেলের ক্ষেত্রে আপনার পাওয়ারটা ইনফিনিটি হতে পারে। সো এই যে যখন বললাম নয়েজলেস, তার মানে চ্যানেলটা আসলে নয়েজি। সো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্মুলা লাগবে। তো নয়েজলেস চ্যানেলের জন্য ফর্মুলা আসলে হচ্ছে আপনার নাইকুয়েস্ট বিট রেট। ঠিক আছে, এটা হচ্ছে নয়েজলেস চ্যানেলের জন্য এই ফর্মুলাটা দেওয়া হয়েছে। তো এরকম একটা চ্যানেলে বিট রেট কত হবে? ফর্মুলা হচ্ছে 2 টাইমস ব্যান্ডউইথ টাইমস লগ 2L। এলটা মানে কি? এলটা মানে আমরা কতদিন দেখে আসছিলাম, কারো কি মনে আছে এলটা কি? এই যে এল, এই এলটা কি? এই যে এল, নাম্বার হ্যাঁ জোরে বলেন, একটু কথা ড্রপ করে গেছে। এলটা নাম্বার কি? নাম্বার অফ কি? নাম্বার অফ হোয়াট? নাম্বার অফ, So number of signals, আরেকটু শেষ করতে, নাম্বার অফ সিগন্যাল হয় নাই, levels, signal লেভেল। হ্যাঁ, লেভেল, সিগন্যাল লেভেল মানে হচ্ছে যে আপনি পার সিগনালে কতগুলো বিট ট্রান্সমিট করছেন। ঠিক আছে, যদি 0 আর 1 হয় তার মানে সিগন্যাল লেভেল হচ্ছে আমার দুটা, হয় 0 অথবা 1 এরকম সিগন্যাল। যদি 0 0 0 1 1 0 1 1 হয় তার মানে আমার চারটা লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে এল। তার মানে দেখেন এই ফর্মুলায় বলতেছে যে 2 টাইমস ব্যান্ডউইথ টাইমস নাম্বার অফ সিগন্যাল লেভেল, এটা হচ্ছে বিট রেট। তাহলে বিট রেট বাড়ানোর জন্য আমি কি করতে পারি আসলে বিট রেটকে বেশি করার জন্য? ব্যান্ডউইথ বাড়াবো বা এল বাড়াবো। আচ্ছা, ধরেন ব্যান্ডউইথ হচ্ছে 1000 হার্টজ, 2 তো ফিক্সড, এটা তো কনস্ট্যান্ট, এটা 1000। কিন্তু আর কিছু কি এখানে টুইক করার অপশন আছে? এল এল, রাইট, এল।
এল যদি ধরেন হয় 4, তার জন্য এক ধরনের বিট রেট পাবেন। এল যদি হয় 64, তার জন্য কিন্তু আপনি আরো বেশি বিট রেট পাবেন। সো এখানে আসলে মেইন ফ্যাক্টরটা প্লে করতেছে হচ্ছে আপনার এই এল, যে আপনার বিট রেট ডিপেন্ড করবে যে আপনি প্রত্যেকটা সিগন্যালে কতগুলো বিট ট্রান্সমিট করছেন, তার উপর ডিপেন্ড করবে বিট রেট। যত বেশি বিট আপনি এক সিগন্যালে পাঠাবেন, তার মানে 1 সেকেন্ডে আপনি তার তত বেশি বিট রেটটা তত বেড়ে যাবে। তো এখানে একটা সমস্যা হচ্ছে, এটাও আরেকটা মানে একটা মিথ, যে আপনি যত বেশি ডিভাইড করবেন, লেভেল যত বাড়ায় দিবেন, ধরেন যে সিগন্যাল যদি এরকম হয়, এটা কিন্তু আমার বা আপনার জন্য বোঝাটা সহজ, কারণ সিগন্যালটা দুইটা লেভেল আসছে, হয় 0 অথবা 1। কিন্তু যখন আমি এটাকে আরো ভাগে ভাগ করব, ধরেন যেটাকে ভাগ করলাম 4 ভাগে, তখন রিসিভিং এন্ড কেও কিন্তু খুব সফিস্টিকেটেড হতে হবে, তাকে কিন্তু বুঝতে হবে তার মানে সব মানে হাই ভোল্টেজ মানে কিন্তু 1 ভোল্টেজ না। তাহলে সেক্ষেত্রে তাকে খুবই চিন্তা ভাবনা করে রিসিভ করতে হবে। সো এটা আসলে রিসিভারের জন্য খুবই একটা বার্ডেন। মানে যখন আপনি সিগন্যালের লেভেলটা বাড়াই দিবেন, তখন তখন হচ্ছে যেটা হয় যে এটা মানে ভেরি সফিস্টিকেটেড হতে হয়, তা না হলে সেইগুলোকে ডিস্টিংগুইশ করতে পারে। দুটো লেভেল হতে খুব সহজ, 0 1, হাই ভোল্টেজ লো ভোল্টেজ। কিন্তু যখন আপনি 64 লেভেল করে দিবেন, তখন সব হাই মানে 1 না, সব হাই মানে আবার সব লো মানে 0 না। সো এটা আসলে যে জন্য বললো যে ইনক্রিজিং দ্য লেভেল অফ দ্য সিগন্যাল মে রিডিউস দ্য রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম। মানে বিট রেট বাড়াবে, কিন্তু যে আনসারটা আপনি পাবেন বারবার, সেটাকে আপনি সবসময় বিশ্বাস করতে পারবেন না, অনেক সময় মিসম্যাচ হয়ে যাবে। আর একটা বড় এক্সাম্পল এখানে দেখানো হচ্ছে, নয়েজলেস চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে 3000 হার্জ এবং সিগন্যাল লেভেল হচ্ছে 2। আবার দেখেন একই ব্যান্ডউইথ কিন্তু সিগন্যাল লেভেল হচ্ছে 4। তো প্রথমটার জন্য হচ্ছে 6006 কেবিপিএস ছিল, আর পরের বার বিট রেট হয়ে গেল কি 12 কেবিপিএস হয়ে গেল, ডাবল হয়ে গেল জাস্ট। ঠিক আছে, সো এখানেই হলো মজার বিষয়। এর পরের বিষয়টা হচ্ছে আমি আর বলবো না, এর পরের বিষয়টা হচ্ছে আপনারা একটু বলেন। এক্সাম্পল 3.36, এখানে একটা এখানে আনসারটা কি হবে এবং কেন হবে। এক্সাম্পল 3.36, এটা একটু পড়েন, পরে আমাকে বলেন যে এটার মানে সিগন্যাল লেভেলটা কি, কি চাওয়া হয়েছে বা কি দেওয়া আছে। আমি কিন্তু আবার ওই যে আইডি ধরে কল করব এবং স্যার এখানে এলটা বের করতে হবে, বা বিট রেট দেওয়া আছে। এলটা কত, ব্যান্ডউইথ হচ্ছে 265। সো আমরা লিখি ব্যান্ডউইথ হচ্ছে 265, কত হবে হিসাব করেন, এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 265। এটাকে আপনি 2 দিয়ে ভাগ করবেন, 2 না 2 প্লাস আপনার 20 মানে 40 তে ভাগ করবেন, যা আসবে সেটাই হচ্ছে তার লেভেল। 265 কে 40 তে ভাগ করলে কত আসে, 6.65। 6.69 নাকি? স্যার ও আচ্ছা, এটা তো কিলোহার্টজ। লগের, হ্যাঁ 6.625। তো এটা তো আসলে লগ 2 এর, তাহলে এল সমান কত, 2 টু দি পাওয়ার 6.625। এটা তো লগে ছিল আর কি। ওকে, সব মিলে আসলো কত, 98.7 লেভেল। এটা কি পসিবল? এটা পসিবল না। কেন পসিবল না? কারণ এটা আসলে 2 এর কোনো পাওয়ার না। আপনি যখন এটাকে ওই লেভেলে কনভার্ট করবেন, তখন আমাদের ফর্মুলা কি ছিল, যে লগ 2 মানে যে পাওয়ারটা সেটা হচ্ছে তার এল, তাই না? এরকম ছিল না বিষয়টা? এটা কি মনে আছে আমি যেটা বললাম জি এখন? স্যার, জি স্যার। এটা কোথায় ছিল, এটা এই জিনিসটা কোথায় ছিল মনে নেই, অনেকের মনে হচ্ছে। আমি একটু দেখাই দিয়েছি, না হলে এটা অনেকবার
এই যে এটা নাম্বার অফ বিটস পার লেভেল, ঠিক আছে, নাম্বার অফ বিটস পার লেভেল। যখন আপনি লগ 2 কত দিলেন, ওখানে কত যেন আসলো 97 পয়েন্ট কত যেন সামথিং, ঠিক আছে। এটা আসলে একটা ফ্র্যাকশনাল নাম্বার হয়, যেটা আসলে সম্ভব না। আমি কি এটা বোঝাতে পারতেছি বিষয়টা? জি স্যার। ওকে, ঠিক আছে। সো এই জন্যই হচ্ছে তারা বলল যে এটা আসলে পসিবল না, যে আপনার এই যে 97 পয়েন্ট কত ছিল, 98.7। সো কি করতে হবে, হয় আপনাকে এটা বিট বাড়াতে হবে, অথবা লেভেল বাড়াতে হবে, অথবা লেভেল কমাতে হবে, ঠিক আছে। লেভেল বাড়ালে কি হবে, আপনার যে ব্যান্ডউইথ সেটা আর কি বেড়ে যাবে। যেমন হচ্ছে যদি আমরা 128-এ চলে যাই, 128-এ গেলে তাহলে আপনার বিট রেট হবে হচ্ছে 280 kbps, আর যদি কমে ফেলে 64-এ আসি তাহলে হচ্ছে আপনার সেটা হবে 240 kbps, ঠিক আছে। এটাই হলো বিষয়। মানে এখানে কিন্তু আনসারটা ঠিক ছিল, 98.7 মানে ক্যালকুলেশন ঠিক আছে, কিন্তু এটা আসলে যেহেতু 2 এর পাওয়ার না, সো এটাকে আমরা লেভেল হিসেবে নিতে পারবো না। আপনি কোনো ফ্র্যাকশনাল লেভেল বসাতে পারবেন না, যা হচ্ছে আড়াইটা লেভেল, আড়াই লেভেলও হয় না আসলে, ঠিক আছে। সো এটা ছিল আমাদের নাইকুয়েস থিওরাম। নাইকুয়েস থিওরাম যেটা বলে যে ম্যাক্সিমাম লেভেল সে বলে, যদিও প্র্যাকটিক্যাল হয় না, কিন্তু তারপর সে এই ফর্মুলাতে ম্যাক্সিমাম লেভেল বের করতে পারবে। এর পরেরটা হচ্ছে নয়েজি চ্যানেল, যেটা হচ্ছে শ্যানন ক্যাপাসিটি দিয়ে বের করা হয়। এবং নয়েজি চ্যানেলটা হচ্ছে আপনার এই ইকুয়েশন দিয়ে আপনি চ্যানেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি বের করতে পারবেন। ম্যাক্সিমাম ক্যাপাসিটি, যেমন অনেক সময় লেখা থাকে না যে এই রাস্তায় সর্বোচ্চ গতিসীমা 100 কিলোমিটার, কিন্তু দেখা যায় যে গাড়ি ঘোড়া চলে আপনার 20, 30, 40। তো শ্যানন ক্যাপাসিটি হচ্ছে বলে যে রাস্তার ম্যাক্সিমাম আসলে ইয়াটা কি হবে, বা কেবলের ম্যাক্সিমাম স্ট্রেনটা কতটুকু হবে। ওকে, সো এখানে এখানে কিন্তু দেখেন যে এই ফর্মুলার ভিতর কিন্তু কোনো এল ইউজ করে না তারা। এই ফর্মুলার ভিতরে ব্যান্ডউইথ টাইমস লগ টু 1 প্লাস এসএনআর। এসএনআরটা কি, আমার সেই পুরনো সিগন্যালের নয়েজের রেশিও। তার মানে যদি সিগন্যাল যদি ধরেন যে নয়েজ যদি খুব বেশি হয়, তাহলে সিগন্যাল কি হবে, নয়েজ যদি খুব বেশি হয়, নয়েজ ধরেন যে ইনফিনিটি, তাহলে সিগন্যালের ভ্যালু এসএনআর এর ভ্যালু 0 চলে আসবে, ঠিক আছে, মানে ফেইন্ট হয়ে যাবে, মানে কোনো আসলে সিগন্যালই পাওয়া যাচ্ছে না। তো ওই জিনিসটা এখানে দেখানো হচ্ছে এক্সাম্পল 3.37 এ, যে যদি নয়েজটা খুবই স্ট্রং হয় তাহলে সিগন্যালটা আসলে ফেইন্ট হয়ে যাচ্ছে। ফর্মুলা দিয়ে তারা প্রমাণ করে দিল যে বি হচ্ছে ধরেন যে কোনো একটা ব্যান্ডউইথ, সাথে হচ্ছে এসএনআর এর ভ্যালু হচ্ছে, যেহেতু এটা আপনার সামথিং বাই ইনফিনিটি, তার মানে এটা 0, এবং লগ টু 1 সব মিলে আলটিমেটলি আসলো 0 আর কি, মানে এখানে আর কোনো কাজ হচ্ছে না। ওকে, আরেকটা তারা দেখালো যে একটা মানে চ্যানেলের ব্যান্ডউইথ দেওয়া হচ্ছে আপনার 3 কিলোহার্টজ, তাহলে তার ক্যাপাসিটি কত হবে, এসএনআর এর ভ্যালু দেওয়া আছে, সিগন্যাল টু নয়েজ রেশিও। সো এটার ব্যান্ডউইথ হবে হচ্ছে 34 kbps ক্যাপাসিটি। আরেকটা দেয়া আছে এখানে হচ্ছে মানে এসএনআর ডিবি দেয়া আছে, এসএনআর ডিবি, এসএনআর ডিবি তো আমরা দেখে আসছিলাম ওখানে, তাই না, সেখান থেকে এসএনআর বের করবেন এবং তারপর সেখান থেকে ক্যাপাসিটি বের করবেন, ঠিক আছে। এখানে সরাসরি এসএনআর এর ভ্যালুটা দিয়ে নেন, এখানে এসএনআর ডিবি ভ্যালু দেওয়া আছে, আপনি সেখান থেকে এটা নিয়ে আসবেন। ওকে, স্যার আরেকটা জি, স্যার আমরা যে 3.37 এ সিটা ক্যাপাসিটি দিয়ে কি বোঝাচ্ছি? ক্যাপাসিটি হচ্ছে চ্যানেলের ক্যাপাসিটি, মানে এই যে কেবল, এই কেবল আসলে আপনার মানে ম্যাক্সিমাম মানে কতটুকুন বিট সে ট্রান্সমিট করতে পারবে, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম ধরেন যে আপনি আর মানে কোনো নয়েজ নাই বা কোনো কিছু নেই, সেক্ষেত্রে সে ম্যাক্সিমাম কতটুকুন বিট পার সেকেন্ডে ট্রান্সমিট করতে পারবে, এটাকে আমরা ক্যাপাসিটি বলতেছি, যদি যদি কোনো নয়েজ না থাকে, ঠিক আছে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, মানে ওই যে আপনার এই জিনিসটা হচ্ছে এরকম কি, যখন আপনি একটা কোনো রাস্তা বানান, আপনি কিন্তু রাস্তা বানানোর পর বলে দেন যে এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা এত,
ওই রকম বিষয়টা আর কি, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে অ্যাকচুয়ালি মানে 1/5 হয়তো মানে পাওয়া যায় আর কি এরকম, ঠিক আছে। একটু পরে আমরা দেখবো যে আসলে যা বলে তারা তা অত অ্যাচিভ করা যায় না, একটু পরে সেটা দেখা যাবে। আর প্র্যাকটিক্যাল পারপাসে বলা হচ্ছে যে আসলে এসএনআর ইজ ভেরি হাই, ঠিক আছে। আপনার সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি প্র্যাকটিক্যাল পারপাসে, যে ক্যাপাসিটিকে এই ফর্মুলা দিয়ে ইউজ করা যেতে পারে, যে সি ইজ ইকুয়াল টু বি টাইমস এসএনআর ডিভি বাই 3। সো এটা একটা তারা মানে পরে প্রমাণ করছে এই জিনিসটা কিভাবে হয়। সো আপাতত আমাদের আর এখানে এই ক্ষেত্রে আর দরকার নেই, এই ক্ষেত্রে আমাদের এই দুটো ফর্মুলা থাকলেই যথেষ্ট। আর যদি এই ফর্মুলা লাগে তাহলে সেক্ষেত্রে বলে দেওয়া হবে যে আপনারা এই ফর্মুলা দিয়ে জিনিসটা ক্যাপাসিটি ডিফাইন করে। আর লাস্ট একটা হচ্ছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে শ্যাননটা আসলে আপনার চ্যানেলের ক্যাপাসিটি বলতেছে, আর নাইকুয়েস্টটা হচ্ছে চ্যানেলের আপনার লেভেলটা বলছে, যে আপনি কতগুলো বিট পার লেভেলে সেন্ড করতে পারবেন। এখানে সেটাই দেখাচ্ছে শ্যাননের যে একটা চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে 1 মেগাহার্টজ আর এসএনআর এর ভ্যালু হচ্ছে 63, তাহলে বিট রেট কত হবে আর সিগন্যাল লেভেলটা আপনার কত হবে। সো বিট রেট বের করা মানে চ্যানেলের ক্যাপাসিটি বের করার জন্য আমরা শ্যাননের ফর্মুলাটা ইউজ করলাম এবং পেলাম হচ্ছে আপনার 6 এমবিপিএস। কিন্তু যদি আপনি 6 এমবিপিএস দিয়ে আবার আপনি লেভেলটা বের করতে চান, তখন দেখবেন যে আসলে লেভেলটা আবার ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসছে, যেটা সম্ভব না। এই জন্য তারা এই যে মানে ক্যাপাসিটি, যেটা আসলে বলতে বলা হচ্ছে একটা মানে আইডিয়াল সিনারিও, তো সেটাতে আসলে আপার লিমিট, কিন্তু ওটাতে সম্ভব না। এই জন্য তারা একটু কম ক্যাপাসিটি নিয়ে তারা বিট রেটটা হিসেব করলো কি ফর্মুলাতে, নাইকুয়েস্ট ফর্মুলা, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা যেটা সামারিতে আসলাম, যে শ্যানন আসলে আলটিমেটলি আপার লিমিট বলতেছে চ্যানেলের, আর নাইকুয়েস্ট বলতেছে যে কতগুলো আমার সিগন্যাল লেভেল প্র্যাকটিক্যালি আমি মানে পার সিগনালে বিট ট্রান্সমিট করতে পারবো। এই দুটার মাঝে রিলেশনটা হচ্ছে আসলে এরকম। আমি কি বোঝাতে পারছি নাকি বিষয়টা একটু বলতে পারে? স্যার আরেকটু হুম, স্যার আরেকটু বলে আচ্ছা ঠিক আছে। আমি আরেকবার বলি, এখানে আমরা দুইটা ফর্মুলা দেখে আসলাম। ফর্মুলা দুইটা হচ্ছে, একটা ছিল এখানে আমরা দুইটা ফর্মুলা দেখে আসলাম, একটা হচ্ছে আপনার নাইকুয়েস্ট থিওরেম, একটা হচ্ছে শ্যানন ক্যাপাসিটি, ঠিক আছে। এই দুটা হচ্ছে কি ধরনের চ্যানেল মানে কি ধরনের ইকুয়েশন, কোন পারপাস ইকুয়েশন, এটা হচ্ছে নয়েজ ক্যালকুলেশনের ইকুয়েশন। এটার ক্ষেত্রে ধরা হচ্ছে চ্যানেলে কোনো নয়েজ নাই, নো নয়েজ। ধরা হলো কোনো নয়েজ নাই। আর এটার ক্ষেত্রে ধরা হলো যে নয়েজ আছে, ঠিক আছে। সো এই ফর্মুলা দিয়ে এক্সাম্পল 3.41 তারা যেটা বলছে যে আমার এখানে একটা চ্যানেলের ব্যান্ডউইথ দেয়া আছে, ওকে, ব্যান্ডউইথ হচ্ছে আপনার 1 মেগাহার্টজ, এসএনআর দেওয়া আছে, এসএনআর মানে সিগন্যাল টু নয়েজের রেশিও। তাহলে বিট রেট কত হবে আর সিগন্যাল লেভেল কত হবে। সিগন্যাল লেভেল যখন বলছে মানে এল, কোন ফর্মুলা আমার এল ছিল, এল ছিল কিন্তু আপনার নাইকুয়েস্টের যে ফর্মুলা সেখানে এল ছিল, ঠিক আছে। এইটুকু কিন্তু সবার ক্লিয়ার, সেখানে এল ছিল, এল এর ওখানে ছিল কি বি টাইমস হচ্ছে 2 টাইমস ব্যান্ডউইথ, আর একটা হচ্ছে লগ 2L। এটা হচ্ছে আমার ছিল ওই নাইকুয়েস্টের ফর্মুলা। তো সেখান থেকে আমি এলটা বের করতে পারি, ঠিক আছে, সেখান থেকে আমি এলটা বের করতে পারি, এবং সেই জন্য আমার কি দরকার, সেজন্য আমার দরকার বিট রেট দরকার, তাই না। ফর্মুলাটা কি ছিল, এরকম ছিল না যে বিট রেট ইজ ইকুয়াল টু 2 টাইমস কি ছিল, ব্যান্ডউইথ টাইমস লগ 2L, বিট রেট দরকার। আর শ্যানন যেটা বলতেছে, শ্যানন হচ্ছে আপনার চ্যানেলের ক্যাপাসিটি, বা শ্যানন সেই বিট রেটটা বের করতে পারে। সো শ্যানন দিয়ে আমি বিট রেট বের করলাম। বিট রেট মানে হচ্ছে যে আমি আইডিয়াল কেসে এই কেবল দিয়ে কতগুলো বিট পার সেকেন্ডে ট্রান্সমিট করতে পারবো। 6 বের করলাম বিট রেট। এখন আপনি এখানে 6 বসালেন,
6 2 টাইমস ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হচ্ছে 1 মেগাহার্টজ এবং টাইমস হচ্ছে log 2L। এবং দেখলেন যে এল যদি আপনি 6 দিয়ে করেন তাহলে একটা ফ্র্যাকশনাল ভ্যালু চলে যাবে, যেটা 2 এর পাওয়ার হবে না। এবং আমরা কি বললাম যে 2 এর পাওয়ার না হলে কিন্তু ওই লেভেল আমরা দিয়ে ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো এই জন্য আমরা বিট রেটটাকে একটু কম ধরে নিলাম। 6 এমবিপিএস আসছিল আমার অ্যাকচুয়াল হলো আমরা ধরে নিলাম 4 এমবিপিএস এবং পাওয়া গেল লেভেলটা হচ্ছে 4। এখান থেকে যে কনক্লুশনে আমরা আসতে পারি সেটা হচ্ছে শ্যানন আমাকে বারবার বলছে যে তুমি আইডিয়াল কেসে এই রাস্তা দিয়ে তুমি 100 কিলোমিটার স্পিডে যেতে পারো। অন্যদিকে নাইকুয়েস বলতেছে যে এই আইডিয়াল কেস ধরে যদি আমি লেভেল বের করি তাহলে আমি লেভেলটা আসলে বের করতে পারবো না, কারণ আইডিয়াল কেসের সাথে বাস্তবে মিল করা যাবে না। এজন্য একটু কম বিট রেটে ধরে তারা হচ্ছে লেভেলটাকে বের করছে। সো লং স্টোরি শর্ট, শ্যানন হচ্ছে আপনাকে একটা রাস্তার হাইস্ট লিমিটটা বলে, আর নাইকুয়েস্ট হচ্ছে মানে সেখানে একটা সিগন্যালে আপনি কতগুলো বিট ট্রান্সমিট করতে পারবেন সেটাকে সে ডিপেন্ড করে। এই জিনিসটাই হচ্ছে পরে যে এখানে বলছে, এটা একটা সামারি বলছে। ঠিক আছে, আর যদি এত কিছু বুঝতে সমস্যা তাহলে একটা জিনিস তো খুবই ক্লিয়ার যে শ্যাননের ফর্মুলা দিয়ে আপনি হচ্ছে চ্যানেলের ক্যাপাসিটি বের করতে পারবেন আইডিয়াল কেস, আর কি বলে নাইকুয়েস দিয়ে হচ্ছে আপনার সেখানকার লেভেলটা বের করতে পারবেন। আমি কি আরেকবার বলবো না মনে হয় ঠিক আছে? বুঝেছি। আচ্ছা ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আপনার চ্যানেলের বিষয়। এখন আসলে আমাদের পারফরমেন্স, যে আসলে পারফরমেন্সটা আমাদের কি হবে। এটা তো সব বুঝলাম যে একটা কেবল এই ট্রান্সমিট করতে পারবে বা কেবলের হলো ক্যাপাসিটি। তো পারফরমেন্সটা আসলে কি হবে? পারফরমেন্স আমাদের দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে আমাদের মানে অনেক মানে একটা হচ্ছে যে আপনার ব্যান্ডউইথটা কত। তো আমরা দেখবেন যে দুই ধরনের ব্যান্ডউইথ আমরা দেখে আসছি, একটা হচ্ছে হার্জ আর একটা হচ্ছে বিট পার সেকেন্ড। হার্জটা কেন? হার্জটা হচ্ছে যে আসলে কম্পোজিট যখন সিগন্যালটা যখন অনেকগুলো সিগন্যাল মার্জ হয়ে যায় তখন কিন্তু মানে একটা ফ্রিকোয়েন্সি থাকে না, তখন মাল্টিপল ফ্রিকোয়েন্সি থাকে। তো সেটাকে আপনার হচ্ছে সেটার যে ডিফারেন্স সেটা হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে ওই চ্যানেলের ফ্রিকোয়েন্সি গুলোর ডিফারেন্সটা কি সেটাকে আমরা এক ব্যান্ডউইথ দিয়ে ডিফাইন করি। আর এক ব্যান্ডউইথ হচ্ছে যে পার সেকেন্ডে কতগুলো বিট ট্রান্সমিট করতে পারছি। ঠিক আছে, সেটা হচ্ছে আরেকটা ব্যান্ডউইথ, সেটাকে আমরা যে বিট পার সেকেন্ড দিয়ে ডিফাইন করি। সো এখন বিষয় হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি কতটুকু সম্ভব সেটা বের করা যাবে থ্রুপুট দিয়ে। থ্রুপুটটা আসলে কিছুই না, থ্রুপুট হচ্ছে যেটা আমি একটু আগেও বারবার বলছিলাম যে আপনার লেখা থাকে যে আপনার ব্যান্ডউইথ হচ্ছে কি বলে 20 এমবিপিএস, কিন্তু আসলে আপনি পান দেখা যাবে যে 10 এমবিপিএস, 5 এমবিপিএস পাচ্ছেন। ঠিক আছে, কারণ হচ্ছে তারা আপনাকে একটা আপার লিমিট বলে দেয় যে এতটুকু আপনি ম্যাক্সিমাম পেতে পারেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে এতটুকু পাওয়া যায় না। বা হচ্ছে আপনি বলতে পারেন মাঝে মাঝে তো আমি কি বলে 20 বললো আমি 200 পাই। সেটা হচ্ছে ধরতে হবে লকডাউন চলছিল, রাস্তায় আপনি শুধু একাই গাড়ি নিয়ে বেরিয়েছেন, সেক্ষেত্রে আপনি 250 কিলোমিটার স্পিডেও চলতে পারেন, সমস্যা নেই। Okay? কিন্তু জেনারেল কেসে কি হবে? জেনারেল কেসে যেটা দিয়ে বের করে সেটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুট হচ্ছে যে অ্যাকচুয়াল স্পিডটা কত আপনার নেটওয়ার্কে। ওকে, সো থ্রুপুটটা এখানে দেখাচ্ছে। থ্রুপুট এখানে বলতেছে একটা এক্সাম্পল 3.44 এ যে আপনার ব্যান্ডউইথ হচ্ছে কত 10 এমবিপিএস, কিন্তু আপনি হচ্ছে 12,000 ফ্রেম পার মিনিট আপনি ট্রান্সমিট করতে পারেন। তাহলে থ্রুপুটটা কত? থ্রুপুট মানে হচ্ছে আপনার নেটওয়ার্কে অ্যাকচুয়াল স্পিডটা কত। 12,000 ফ্রেম, সরি 12,000 ফ্রেম পার মিনিটে ট্রান্সমিট করে, মিনিটের জন্য হচ্ছে এখানে 60 দিয়ে ভাগ করে যেহেতু আমরা সেকেন্ডে নিয়ে আসবো, আর অন এন এভারেজ হচ্ছে 10,000 বিট আপনার ক্যারি করতে পারে। সো আপনার অ্যাকচুয়াল ব্যান্ডউইথ হচ্ছে 2 এমবিপিএস। ওকে, এরপর হচ্ছে লেটেন্সি। লেটেন্সি হচ্ছে যে যত ধরনের ডিলে আছে সবগুলো ডিলের সামেশন, সেটা হচ্ছে লেটেন্সি। ডিলে বলতে হচ্ছে প্রপাগেশন টাইম এক ধরনের ডিলে হয়, ট্রান্সমিশন টাইম, কিউইং টাইম, প্রসেসিং ডিলে, সবকিছু মিলিয়ে হচ্ছে আপনি লেটেন্সি। লেটেন্সি মানে হচ্ছে যত ধরনের আপনার ডিলে হতে পারে, যেগুলো আপনি চান বা না চান হবে। প্রপাগেশন টাইমটা হচ্ছে যে মানে
কতটুকু ডিস্টেন্স আপনি কভার করছেন, ওকে, সেই সময়টুকু কতটুকু ডিস্টেন্স কি স্পিডে কভার করছেন। আর ট্রান্সমিশন টাইমটা হচ্ছে কি যে আপনার, আচ্ছা একটা একটা করে আসি, প্রোপাগেশন টাইমটাকে দেখি। প্রোপাগেশন টাইম আমরা যেটা বললাম যে আপনি মানে কতটুকু কি বললাম, কতটুকু ডিস্টেন্স কভার করছেন, ঠিক আছে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এই ডিস্টেন্সটা কিন্তু আপনি এন্টার মেসেজের জন্য বলতেছেন না। ধরেন যে আমি পাঠালাম হচ্ছে হ্যালো হ্যালো, এই এইচটা শুরু করলো ধরেন যে 10:20-এ এবং এই এইচটা রিসিভ হলো আপনার 10:30-এ, ঠিক আছে। সো এই সময়টুকুনি হচ্ছে আপনার প্রোপাগেশনটা। আর একটা হচ্ছে আপনার আছে হচ্ছে যে ট্রান্সমিশন টাইম। ট্রান্সমিশন টাইমটা হচ্ছে এই হ্যালোটা আমি সেন্ড করলাম হচ্ছে আপনার 10:20-এ AM, আর পুরো হ্যালোটা এই পাশে যে পৌঁছালো হয়তো 10:40, ঠিক আছে। তার মানে একটাই ডিফারেন্স, প্রোপাগেশন টাইম আপনার সবসময় মানে একটা সিঙ্গেল ক্যারেক্টার বা সিঙ্গেল বিটের আপনার কি বলে অ্যারাইভিং টাইমটা চেক করে, আর ট্রান্সমিশন টাইমটা হচ্ছে এন্টায়ার মেসেজের। এই জন্য আপনারা দেখবেন যে ইমেল গুলো মনে হয় যে একবারই চলে আসলো। ইমেল গুলো চলে আসলো এই জন্য কারণ ট্রান্সমিশন টাইমটা ওখানে এত মিনিমাম থাকে যেটা আসলে মানে নেগলিজেবল, মানে ওটা আসলে ধরার কোনো দরকার নেই। কিন্তু যদি একটা বড় ফাইল হয় সেখানে দেখবেন ট্রান্সমিশন টাইম ওখানে বেশি থাকে। ওখানে আপনার মেসেজ দেখা যায় যে ফাইল চলে আসছে, যখন ডাউনলোড দিবেন তখন বলবে যে এত মিনিট রিমেইনিং, কারণ ওখানে হচ্ছে আপনার ট্রান্সমিশন টাইমটা সে আস্তে আস্তে মেসেজটাকে ভাগ করে 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 নিয়ে আসছে আর কি। ওকে, এখানে এই এক্সাম্পলটা দেখানো হচ্ছে, আমরা যেটা বললাম সেটা এখানে বলতেছি। দেখেন যে একটা what is the propagation time if the distance between 2 points এত 12,000 কিলোমিটার, assume propagation speed হচ্ছে 2.4 10⁸ মিটার পার সেকেন্ড কেবল 50 মিলিসেকেন্ড, ঠিক আছে। 50 মিলিসেকেন্ড মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে 50 মিলিসেকেন্ড লাগবে, খুব লাগুক সমস্যা নেই। এই প্রবলেমটা দেখলে আমাদের একটু ক্লিয়ার হবে। এখানে দেখেন আচ্ছা, ট্রান্সমিশন টাইমের ফর্মুলাটা হচ্ছে মেসেজ সাইজ আর ডিভাইড বাই ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ দিয়ে ভাগ করবেন, ওকে, ডিভাইড বাই ব্যান্ডউইথ। এখানে দেখেন একটা মেসেজ হচ্ছে 2.5 কিলোবাইট মেসেজ, একটা ইমেল, যার ব্যান্ডউইথ হচ্ছে 1 Gbps। অ্যাজিউম ডিস্টেন্স হচ্ছে আবার 12,000 কিলোমিটার আর এই স্পিডে ট্রাভেল করতেছে। তাহলে দেখেন যে মানে বিট গুলো যেতে আমার লাগতেছে হচ্ছে 50 মিলিসেকেন্ড আর ট্রান্সমিশন টাইমটা হচ্ছে 0.02 মিলিসেকেন্ড। সো এত ছোট যে আসলে মানে একটা বিট থেকে ধরেন HELLO এই দুটার মাঝে এত কম সময় লাগবে যে আসলে আপনার মনে হবে যে HELLO একসাথে চলে আসছে, বিকজ ট্রান্সমিশন টাইমটা অনেক স্লো, মানে অনেক ফাস্ট আর কি। কিন্তু যদি সেম জিনিস হয় খালি নেটওয়ার্ক স্পিড যদি আমি কমাই দিই যে 1 Gbps থেকে আমি ধরেন করে দিলাম 1 Mbps, সবকিছু সেম আছে এবং মেসেজের সাইজটা বাড়াই দিলাম 5 মেগাবাইট মেসেজ হচ্ছে, এর আগে ছিল 2 কিলোবাইটের একটা মেসেজ, এবার আমি একটা মানে ইয়েটা বাড়াই দিলাম, তাহলে দেখেন সেক্ষেত্রে আপনার প্রোপাগেশন টাইমটা হবে হচ্ছে কম 50 মিলিসেকেন্ড, আগের মতোই আছে, আগেও যেরকম ছিল এখনো সেরকমই আছে। কিন্তু এবার দেখেন ট্রান্সমিশন টাইম হয়ে গেছে 40 সেকেন্ড। এই জন্য দেখবেন যে আপনি যখন কোনো বড় ইমেজ সেন্ড করেন ইমেলে, ইমেজও দেখা যায় অর্ধেক এসে বসে আছে, তারপরে বাকি অর্ধেক আস্তে 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 লোড হচ্ছে, কারণ বিকজ অফ ট্রান্সমিশন টাইম। ট্রান্সমিশন টাইম বেশি দেখে আপনার ফুল ইমেজ আসলে মানে ট্রান্সমিট হয়েছে, বিট গেছে, কিন্তু ফুল ইমেজ এখনো যায়নি। ইমেজে হয়তো প্রথম পার্ট আপনার কাছে আসছে, স্মাইলি ফেসে ধরেন যে শুধু চোখটা আসছে, আর এইটুকুনটা আসতে অনেক সময় আছে, ঠিক আছে, এইটুকুন আসতে আরেকটু সময়। এটা কি কখনো, এটা তো মানে আমি তো খুব ফ্রিকোয়েন্টলি এই জিনিসটা দেখি যে প্রমোশনাল যেগুলো ইয়ে থাকে সেখানে কিন্তু ওই ইমেজ গুলো আস্তে আস্তে লোড হয়। এটা কি আপনারা কখনো ফিল করছেন নাকি করেন না? জি স্যার। আচ্ছা, সো এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের শেষ জিনিস। আর এরপরে আর একটু ছিল, এটা আর আমরা ইগনোর করতে পারি। জিটারটা তো আমরা বলছি,
জিটারটা আসলে এই চ্যাপ্টারে খুব বেশি কিছু বলা নেই, জিটার নিয়ে আপনার মোস্টলি এক্সপ্লেন করা হয়েছে চ্যাপ্টার 29। সো প্রবাবলি জিটার আমরা দেখবো না, জিটার নিয়ে একটা বেসিক আইডিয়া দেওয়া হয়েছে, ওইটুকুনি শেষ। আর কিছু ম্যাথ দেখা যেতে পারে, ম্যাথ গুলো হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ধরেন যে 16 নাম্বার যেটা বলছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে পিরিয়ড বের করো, 17 নাম্বার হচ্ছে পিরিয়ড দেওয়া আছে ফ্রিকোয়েন্সি বের করো। 19 নাম্বার ম্যাথটা একটু দেখেন, যে বলা হচ্ছে একটা 5 সাইন ওয়েভ আছে, মানে একটা কম্পোজিট সিগন্যালের আপনার ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, এবং বলা হচ্ছে যে ব্যান্ডউইথটা ড্র করতে হবে। ব্যান্ডউইথ মানে হচ্ছে লোয়ার থেকে হায়ার ডিফারেন্স, 0 থেকে 200 এর ডিফারেন্স, 0 থেকে 200 এর ডিফারেন্স, 0 থেকে 200 এর ডিফারেন্স মানে 200। অ্যামপ্লিটিউড সবার জন্য সেম, তাহলে যদি আমি ড্র করি জিনিসটা হবে যে এরকম, 0 জন্য হচ্ছে অ্যামপ্লিটিউড সবার জন্য সেম, ধরেন আপনি 10ই ধরলেন, তাহলে সবার জন্য এরকম 0, 20, 0, 20, 50, 100, আর এটা হচ্ছে 200। ব্যান্ডউইথ হচ্ছে 200 হার্টজ, ঠিক আছে। তারপর 19 নাম্বার পিরিয়ডিক সিগন্যাল, ব্যান্ডউইথ দেওয়া আছে হচ্ছে 2000 হার্টজ, এবং প্রথম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 100 হার্টজ, তাহলে ম্যাক্সিমাম ইয়েটা কত হবে? আর একটা দেওয়া আছে উইথ এ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড 20, আর দ্য সেকেন্ড ওয়ান হ্যাজ এ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড 5 ভোল্ট, ড্র দ্য ব্যান্ডউইথ, ঠিক আছে। তার মানে কি? তার মানে যে 100 হার্টজ যেটা, সেটার হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে 20, তাহলে আমি এখানে যদি ড্র করি 100 হার্টজের জন্য হচ্ছে আপনার, এটা যদি 100 হার্টজ হয় এটা হচ্ছে 20, আর ব্যান্ডউইথটা হচ্ছে 2000, 2000 মানে হচ্ছে 2000 প্লাস 100, মানে ডিফারেন্সটা হচ্ছে 2000, তার মানে এই পাশটা হচ্ছে আপনার 2100, 2100, এটা হচ্ছে আপনার 5, এটা যদি হয় 5, আর এটা হচ্ছে আপনার কত, এটা হচ্ছে 20, এরকম একটা ড্র করতে গেছে। ওকে, এর পরেরটা 22 নাম্বার দেখেন, হোয়াট ইজ দ্য বিট রেট অফ ইচ অফ দ্য ফলোইং সিগন্যাল। বিট রেট তো মানে ঐকিক নিয়ম আর কি, 10টা বিট পাঠাতে যদি এত সেকেন্ড লাগে, তাহলে একটা বিটে কত, এতগুলো বিটে কত। ওকে, এই জন্য আমি আর সবার মানে কভার করিনি ইচ্ছে করে। 23 নাম্বারটা একই নিয়মে, জাস্ট হচ্ছে যেমন হচ্ছে বলা হচ্ছে বিট রেট হচ্ছে আপনার 1000 বিট পার সেকেন্ড হচ্ছে বিট রেট। 1000 বিট পাঠাতে লাগে তার 1 সেকেন্ড, একটা বিট পাঠাতে কত লাগবে, 10টা বিট সেন্ড করতে কত সময় লাগবে। এরকম ছোটখাটো ম্যাথ আর কি, ঠিক আছে। প্রতিটা ফর্মুলা দিয়ে বসবে, এবং যেমন 30 নাম্বার 31 নাম্বার একটু আগে আমরা যেটা করে আসলাম, যে অ্যাটেনিউয়েশনের যে ম্যাথটা ডেসিবেলে দেখানো, এটা একটু, ঠিক আছে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আর হচ্ছে এখানে যেটা ওই যে ওখানে আমরা একটা ফর্মুলা বললাম যে একটা থিওরিটিক্যাল ক্যাপাসিটিতে কিরকম হবে চ্যানেল, তো সেই ক্ষেত্রে আপনার জাস্ট ক্যাপাসিটি ফর্মুলাটা এরকম হবে। যদি আপনার সেখানে এই লাইনটা এই ওয়ার্ডটা থাকে আর কি, থিওরিটিক্যাল ক্যাপাসিটি, তাহলে ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। আর না হলে ফর্মুলাটা আগের মতোই থাকবে। আগের ফর্মুলা যেটা ছিল যে সি ইজ ইকুয়াল টু 1 প্লাস এস আগে কি ছিল, এখানে কিছু ছিল না, আমি ঠিক মনে করতে পারছি না। আগে ফর্মুলাটা কাইন্ড অফ এরকম ছিল, আর থিওরিটিক্যাল বলে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কি। এর বাইরে খুব বেশি কিছু মানে সবকিছু আসলে একটু যদি পড়েন, ঠিক আছে, আমার মনে হয় যে এগুলো কভার করা উচিত। এই যে ম্যাথ গুলো আছে এগুলো আমরা সবগুলো মোটামুটি এক্সাম্পলে দেখে আসছি, আর কিছু না দেখে। কি বলেন সবাই? যদি কারো কোয়েরিজ থাকে কিছু জিজ্ঞেস করতে পারেন। আর কি কিছু বলার আছে কিছু তো? হ্যালো, আচ্ছা, এবার আপনারা কিছু বলেন, আমি তো অনেকক্ষণ বললাম, আপনাদের মানে কি মনে হচ্ছে
নাকি পরীক্ষাটা দিলে বোঝা যাবে? এটা বলা হয় নাই? না স্যার বলা হয়নি। আচ্ছা, প্রশ্নের প্যাটার্নটা যেটা হবে মাল্টিপল চয়েস থাকবে, আর হচ্ছে ম্যাথ থাকবে। ম্যাথের আনসারটা আপনার ফর্মেই লিখবেন, আর এক্সপ্লেন করার জন্য পরে হচ্ছে আপনার ইয়ে থাকবে আর কি, টেক্সট বক্স থাকবে। আরেকটা হতে পারে যে না, ম্যাথ গুলো আনসার সব আপনি খাতায় লিখে ছবি তুলে দিলেন, সেটা হতে পারে। আর থিওরি প্রশ্ন থাকতে পারে, বা থিওরি প্রশ্ন না থাকলে সেখান থেকে অবজেক্টিভ থাকবে আর কি, মাল্টিপল চয়েস। না, প্রশ্ন হবে হচ্ছে গুগল ফর্মে। গুগল ফর্মে প্রশ্নগুলো হবে হচ্ছে, মানে কি বলে, গুগল ফর্মে হবে আর কি, অন্য কোথাও রিটেন হবে না, ঠিক আছে? আর যদি রিটেন কিছু লিখতে হয় আমি ফরম্যাট দিয়ে দিব, যে এই ফরম্যাটে লিখে আপলোড করবে। সময় কম থাকবে, আর ফার্স্ট দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যা পড়ানো হলো সবই থাকবে। সো এই কুইজটা সহজ, কন্টেন্ট কম, এরপরে কিন্তু কন্টেন্ট বেড়ে যাবে, সো এটাতে ভালো কাজ। স্যার ম্যাথ গুলাতে কি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমার ফর্মুলা লেখা লাগবে? মানে মানে যতগুলা ম্যাথস আছে সব ইকুয়েশন কি আমার ফর্মে লেখা লাগবে না আমার হ্যান্ড রিটেন? ও ফর্মুলা গুলো নাকি? জি স্যার। ও আচ্ছা, ফর্মুলা গুলো মানে সাধারণত আমি লিখতে বলবো না, নাকি স্যার আমি ডিরেক্ট জাস্ট অ্যান্সারটা দিয়ে দিব আর জাস্ট এক্সপ্লেইন করবো এটা এক্সপ্লেন কেন হলো? করবেন। হ্যাঁ হ্যাঁ, এক্সপ্লেন করতে হবে। কারণ যেহেতু ফর্মুলা দিয়ে লাভ হবে না, কারণ সবার সামনে বই ওপেন থাকবে, সো এটা আসলে কাজের কাজ, ফর্মুলা আপনি বের করতে পারবেন। So, এটা লেখার মনে হয় না দরকার আছে, তারপরও যদি লিখতে হয় তাহলে জাস্ট স্ল্যাশ দিয়ে লিখে দিবেন, ভাগ করলে আর ভাগ তো লেখার দরকার নেই, ঠিক আছে? ভাগটা স্ল্যাশ দিয়ে লিখে দিবেন। আমাদের এমন কোনো কঠিন ফর্মুলা নাই যেটা আপনি লিখতে সমস্যা হবে। আচ্ছা, আর কিছু? আর আমাদের নেক্সট উইকের ক্লাসের কি অবস্থা? নেক্সট উইকের ক্লাস কি হবে না হবে না? হ্যালো, কি কি বলেন আপনারা? হুম, 18 তারিখ কি মানে হবে নাকি? আমাদের সিয়াররা কি বলেন? সিয়াররা কেউ কিছু বলছেন না, চুপ করে আছেন। স্যার ঈদ তো 21-এ, তাহলে ঈদের 3 দিন আগেও ক্লাস হবে? আমি তো সেটাই জিজ্ঞেস করলাম, আপনারা কি বলেন? স্যার জানি না তেমন সেটা নিয়ে। আচ্ছা, মানে আপনাদের ওই কি বলে অ্যাডভাইজার বা কিছু কি জানানো হয়েছে নাকি? না স্যার, কিছু জানানো হয়নি। আচ্ছা, আমি আসলে মানে কিছু জানি না এখন, প্রবাবলি এখন পর্যন্ত যতটুকু জানি যে ক্লাস হবে আর কি। ঠিক আছে, এখন দেখা যাক কি হয়। আর আমাদের ওই যেটা প্ল্যান ছিল সেটা তো মনেই আছে মনে হয় সবার, তাই না? ঈদের পরে আমরা হচ্ছে একদিন সবাই আর কি গল্প টল্প করবো। সেই দিনটা হচ্ছে আপনাদের ঈদ তো 25 তারিখে খুলবে, সো ওই উইকে আমরা হয়তো 29 তারিখের দিকে আর কি শুধু মানে গল্প হবে আর কি, ঠিক আছে? ওই দিন আর কোনো পড়াশোনা হবে না, এবং ওই দিন আপনারা কথা বলবেন, আমি শুনবো, আমি আর কোনো কথা বলবো না, জি স্যার। ঠিক আছে? সো আগে থেকে মাইক তারপর ক্যামেরা রেডি করে রাখেন।
ওকে, আমি তাহলে আইডি গুলো কল করি। ঠিক আছে, আইডি কল করি, কল করে আপনাদেরকে একটু ছেড়ে দিই। আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে, আমাদের কিন্তু এক্সামের আগে আর কোনো ক্লাস নেই, কিছু যদি জানার থাকে বলেন এখন। আমাদের মঙ্গলবারে ক্লাস হচ্ছে না, আমি বলে দিলাম। ওখানে লিঙ্কটা ভুল করে পেস্ট করে দিচ্ছে আর কি, ওই যে মানে ইয়ে হিসেবে। তো মঙ্গলবারে ক্লাস হচ্ছে না, বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার এক্সাম হবে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলার নেই কারো? বলার থাকলে চিন্তা করেন, আর না হলে প্রেজেন্ট আইডি গুলো কল করছে একটু প্রেজেন্ট। ওকে, 01 ফাহিম শাহরিয়ার,